আসসালামু আলাইকুম ছাত্ররা, ভালো আছো নিশ্চয়ই। কালকে তোমাদের জন্য আমি অনলাইনে কিন্তু তোমাদের যে হোয়াটসঅ্যাপের ক্লাসগুলো চলছে সেখানে কিন্তু ব্যাকরণের পর্বগুলো কিন্তু ধরেছি অলরেডি। উপসর্গ আলাপ আলোচনা করেছি, অনুসর্গ আলাপ আলোচনা করেছি। দুটো দিক দিয়ে আমরা ক্লাসকে এগিয়ে চলবো। হোয়াটসঅ্যাপের যে সিস্টেমেটিক ক্লাস থাকবে সেখানে পূর্ব পাঠের আলাপ আলোচনা এবং সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং ব্যাকরণের যে পর্বগুলো রয়েছে মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ আলোচনা করব। আর অনলাইনে যে সমস্ত ভিডিওগ্রাফির মাধ্যমে যে ক্লাসটা হয় সেখানে আজকের যে ক্লাস রয়েছে সেই ক্লাসটি হচ্ছে একটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস ছিল। ভাদ্র আশ্বিন সংখ্যায় সেই উপন্যাসটি কার্তিক অগ্রহায়ণ সংখ্যায় 1282 বঙ্গাব্দে পুস্তক আকারে প্রকাশ পেয়েছিল 1886 খ্রিস্টাব্দে। সে বিখ্যাত একটি উপন্যাস যার নাম রাধারানী। সেই রাধারানীর প্রথম পরিচ্ছদটি ক্লাস 9ম শ্রেণীর জন্য আমাদের কাছে নির্বাচিত হয়ে টেক্সট বুকে দেওয়া হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম দেখো, আমরা তো সবাই জানি গদ্য সাহিত্যের বিকাশ। এখন কঠিন হয়ে যাবে ব্যাপারটি বললে গদ্য সাহিত্যের বিকাশ। এই যে গল্প বা প্রবন্ধ, এই যে নিজের ভাষায় যে লেখার যে প্রবণতা বাঙালির মধ্যে আছে, এই প্রবণতা বা সাহিত্যের যিনি বিকাশ প্রথম দিকে ঘটিয়েছিলেন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1838 খ্রিস্টাব্দে তার জন্ম, 1894 খ্রিস্টাব্দে তার প্রয়াণ। কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী, চন্দ্রনাথ, এরকম অজস্র উপন্যাস, বিষবৃক্ষ, তারপরে আমাদের রাধারানী, এরকম অজস্র উপন্যাসের শ্রেণীবদ্ধ রূপ নিয়ে ভদ্রলোক সাহিত্য দরবারে নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন। এবং প্রচুর প্রবন্ধ, কমলাকান্তের উইল আছে, আমাদের উপন্যাস, কমলাকান্তের দপ্তর আছে প্রবন্ধ, বিড়াল আছে, তার বিখ্যাত সমস্ত প্রবন্ধ আছে, নানান প্রবন্ধ, গল্প, উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের মধ্যে নিজের অবস্থান এমনভাবে প্রেজেন্ট করেছেন যে তাকে সাহিত্য সম্রাট হিসাবেই কিন্তু সাহিত্য জগৎ জেনে রেখে দেয়। সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম বিখ্যাত একটি উপন্যাস রাধারানী, যে রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছদেই আমাদের নির্বাচিত অংশ হিসেবে তোমাদের সিলেবাসে প্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, এখন কি আছে এই উপন্যাসের অংশ? উপন্যাসে সাধারণত রাধারানী বলে বছর 10-11 একটি মেয়ে মাহেশের একটি রথ দেখতে গিয়ে তার মায়ের অসুস্থতার প্রভাবে তার মায়ের জন্য মালা গেঁথে নিয়ে বিক্রি করতে গিয়েছে মায়ের কিছু ওষুধের জন্য। ছোট্ট রাধারানী, আর তারা বড় লোকের মেয়ে হওয়া সত্ত্বেও বাবা মারা যাওয়ার এবং জ্ঞাতি গোষ্ঠী আত্মীয়দের ষড়যন্ত্রের প্রভাব রাধারানী কিন্তু পরিবার থেকে অর্থনৈতিকভাবে একেবারে বঞ্চিত হয়েছে। মায়ের অসুস্থতা, মহেশের রথে দেখতে গেল ফুলের মালা নিয়ে, সেই ফুলের মালা বিক্রি করে মায়ের জন্য কিছু ওষুধ নিয়ে আসবে, কিন্তু আকস্মিক বৃষ্টিতে রাস্তা হারিয়ে ফেলে। ফুলের মালা বিক্রি হয়নি। হঠাৎ করে রুক্মিণী কুমার বলে একজন ভদ্রলোক এলেন, তিনি রাধারানীকে বাড়িতে পৌঁছে দিলেন এবং মালাও নিলেন তার কাছ থেকে। এবং পদ্মলোচন সাহা বলে একজন বিখ্যাত কাপড় ব্যবসায়ীর দ্বারা যখন দেখেছে যে এদের জামা কাপড়ের অভাব, তার বাড়িতে কাপড় পাঠিয়েছে এবং নগদ টাকা পাঠানো হয়। পরবর্তী সময়ে যখন সেই টাকাটি ফেরত দেবে বলে ভাঙিয়ে রাধারানী ঘর থেকে বাইরে এসে দেখে আগন্তুক বা রুক্মিণী কুমার মিত্র চলে গেল। তারপরে দ্বন্দ্ব, মনের যে দ্বন্দ্ব, রাধারানীর মনের মধ্যে যে আলোড়ন তৈরি হলো, আমরা তো ভিখিরি না, কেউ কেন আমাকে দান করবে। অভাব থাকলেও স্বভাব তো নষ্ট হয়নি। এই অভাব এবং স্বভাব এর যে পারস্পরিক দ্বন্দ্ব, এবং যেখানে একটি সামাজিক বার্তা বা ভাবনা টোটাল উপন্যাসের মধ্যে ছিল, যার প্রথম পরিচ্ছদের সেই নির্বাচিত অংশের মধ্যে দিয়ে তার রূপ কিন্তু প্রকাশ পেয়েছে। প্রথম দিন থেকে আমরা টেক্সট ধরে আগাবো, দুটো ক্লাস নেব, দুটো ক্লাসে রাধারানীর গল্পটি সমাপ্ত করব। ঠিক আছে, চলো এগিয়ে চলি, দেখা যাক কি আছে।
রাধারানী নামে এক বালিকা মাহেশের হ্রদ দেখতে গিয়েছিলেন। কিসের হ্রদ? মাহেশের হ্রদ। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় না, আমি বলেছি 10.5 বছর। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল। বড় মানুষের মেয়েকে রাধারানী নামক যে বালিকা, পূর্বে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, কিন্তু বর্তমানে নেই। কিন্তু তাহার পিতা নাই, অর্থাৎ তার বাবা প্রয়াত হয়েছেন, মারা গেছেন। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। মাতা বলতে গেলে রাধারানীর মায়ের সঙ্গে তার জ্ঞাতি বলতে গেলে খুব নিয়ারেস্ট একজন আত্মীয়র সঙ্গে একটি মোকদ্দমা বা একটা সম্পত্তি গঠিত ব্যাপার নিয়ে কোর্টে একটা মামলা হয়। সর্বস্ব লইয়া মোকদ্দমা, এত বেশি সেই মোকদ্দমার বা কেস লড়তে খরচ হয়েছে, সর্বস্ব প্রায় চলে গেল। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। বিধবা বলতে গেলে কার কথা বোঝানো হয়েছে? রাধারানীর মা, যে এই মোকদ্দমা মামলায় হেরে গেছে হাইকোর্টে। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিলেন। যখনই মামলা হেরে গেল, ডিক্রিদার বলতে গেলে কোর্টের যে ইজলাসে বসা ব্যক্তিত্ব, তাদের ওপর একটা চার্জ দিয়ে দিলেন। এবং চার্জের প্রভাবটা কি হতে শুরু করলো? চার্জের প্রভাবে তাদের একেবারে ভদ্র আসন বা ভদ্র জায়গা থেকে তাদেরকে বার করে দেওয়া হলো। এক অর্থে অবিচার করা হলো রাধারানীদের প্রতি। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলেই লইল। যিনি মামলা করেছিলেন, যে জ্ঞাতি আত্মীয়, এবং কোর্টের প্রভাবে প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি তৎকালীন সময়ে সবগুলোই তারা নিয়ে নিল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। যেহেতু কেস লড়তে গেলে তো একটা টাকা দিতে হয়, নগদ যা কিছু টাকা পয়সা ছিল রাধারানীদের কাছে সব শেষ। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল। প্রিভি কাউন্সিল হচ্ছে ব্রিটিশ যে সিস্টেমেটিক কোর্ট, যেখানে একটি উচ্চ আদালতে যাওয়ার যে সিস্টেম, সেটা প্রিভি কাউন্সিল বলছে। অলঙ্কারিতে বিক্রয় করেছে, যে মামলা হেরে যাব। রাধারানীর মা সমস্তটি বিক্রয় করেও জেতার চেষ্টা করেছিলেন, কিন্তু বিধবা একটি কুঠির আশ্রয় লইয়া কোনো প্রকার শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। অর্থনৈতিকভাবে শেষ, ভদ্রাসন থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। শারীরিকভাবে অক্ষম একজন মহিলা, সব কিছু হারিয়ে একেবারে যেন ভেঙে পড়েছে শারীরিকভাবেও। রাধারানীর বিবাহ দিতে পারিল না। কেন পারিল না? তৎকালীন সময়ে 10-11 বছর বয়সে যেখানে বাল্য বিবাহ প্রচলিত ছিল, সেই সময়ে যেন 11 বছরের মেয়ের আগেই যেন বিয়ে দেওয়া হতো, কিন্তু সেটা যেহেতু পারল না, মনের মধ্যে একটা কষ্ট কাজ করছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। রথের যে মেলা বা রথের যে উৎসব আছে, সেই রথযাত্রার আগে রাধারানীর মা দুর্ভাগ্যক্রমে আরও অসুস্থ হয়ে পড়ল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল। কায়িক বলতে গেলে শারীরিকভাবে যে পরিশ্রম করে দিন যে অতিবাহিত করত, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। সুতরাং আর আহার চলে না, খাওয়া দাওয়া নেই। মা অসুস্থ, তার পরিশ্রমেই সংসার চলতো, কি করে আর সংসার চলবে? মাতা রুগ্না বলতে গেলে শারীরিকভাবে একেবারে অক্ষমতা। এজন্যে কাজে কাজেই তাহার উপবাস। তাহার বলতে গেলে কার? রাধারানীর জুটিল না বলিয়াই উপবাস। খাবার পায়নি বলে উপবাস, বলতে গেলে একেবারে নির্জলা উপবাস। আমরা মাঝে মধ্যে রোজার মতো করি, কিন্তু রাধারানী তো ইচ্ছাকৃত করছে না, তার খাবারটা জুটছে না বলেই সে উপবাসে আছে। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল বলে আরও অসুস্থ হল। পথ্যের প্রয়োজন হইল, ঔষধ লাগবে, কিন্তু পথ্য কোথায় পাবে? পথ্য পাচ্ছে না তো। রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। প্রশ্ন আসতে পারে, কিন্তু কি ফুলের মালা কিন্তু রাধারানী গেঁথেছিল? উত্তরটি কি হবে? বনফুলের মালা কিন্তু গেঁথেছিল। মনে করিল যে এই মালা রথের ঘাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। ভাবলো যে এই মালাটা বিক্রি করে হাটে কিছু টাকা পয়সা পাবো, তাতেই আমার দিন চলে যাবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি আরম্ভ হয়ে গেল। রথের একেবারে দিনে চলে মাঝে মধ্যে এরকম ব্যাপারটি। বৃষ্টি দেখিয়া লোক সমল ভাঙিয়া গেল, লোক চলে গেল মেলায় থেকে। মালা কেহ কিনিল না। রাধারানী মনে মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে,
কিন্তু বৃষ্টি আর থামিল না, বৃষ্টি থামলো না, লোক আরও জমল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল। কেন কাঁদতে কাঁদতে ফিরছে? এক, অন্ধকার পথ, কর্দময়, কর্দময় বলতে গেলে কি, কাদা, পিচ্ছিল, কিছুই দেখা যায় না, এক কাদা পিছল হয়ে গেছে। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিত ছিল। শ্রাবণ মাসের যে বৃষ্টি, ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হয়েছে, রাস্তা আরও পিচ্ছিল হয়ে গেল। মাতার অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষা রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। এক, রাত্রে ফিরব কি করে, অন্ধকার হয়ে গেছে, রাস্তা পিছিল হয়ে গেছে, ঠিক তেমনি মায়ের অবস্থা খারাপ, কিছু নিয়ে যেতে পারছে না, কিচ্ছু বিক্রি হয়নি, এটা ভেবে রাধারানী কান্না পেয়ে গেল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল। পিচ্ছিল রাস্তা, যেতে 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 পড়ে যাচ্ছে, কাঁদছে, আবার উঠছে। দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অল কাবলি বহিয়া, কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছে। তার গণ্ডক, তার গলা, তার চোখ, তার মুখ কান্নায় ভেসে যাচ্ছে। তথাপি রাধারানী সেই এক পয়সায় বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। এমতো সময় অন্ধকারে আকাশাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের ওপর পড়িল। কে একজন এসে যেন রাধারানীর ঘাড়ের কাছে পড়ে গেছে। রাধারানী এতক্ষণে উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল, ভয় পেয়ে গেছে, হয়তো আকস্মিক কারো স্পর্শেও কেঁদে উঠেছে। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি, কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। পুরুষ মানুষের গলা এবং রাধারানী কণ্ঠস্বরটা শুনে কান্না বন্ধ করেছে, হয়তো আস্থা পেয়েছে। রাধারানী চেলা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানী ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল, বুঝতে পারলো যে লোকটি পড়েছে তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে লোকটি কিন্তু খুব একটা খারাপ হবে না। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথায় গিয়েছিলে? রাধারানী বলিল, আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টি পথে পথ পাইতেছি না। পুরুষটি বলল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলল, শ্রীরামপুর। প্রশ্ন পড়তে পারে, শর্ট কোশ্চেন, রাধারানীর বাড়ি কোথায়? উত্তর হবে কোথায়? শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুরে যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছিল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। সাহায্যের হাত বাড়িয়ে দিল আগন্তুক ভদ্রলোক, যার এখনো পর্যন্ত নাম আমরা জানতে পারিনি, কিন্তু গল্পের আগানোর মধ্যে দিয়ে আমরা জানতে পারব। ওইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল রাধারানী বড় বালিকা। রাধারানীকে দেখতে পায়নি অন্ধকারে, কিন্তু তার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছে একেবারে ছোট মেয়ে নয়, একটি বালিকা হবে, বড়। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? কে জিজ্ঞাসা করলো? আগন্তুক ভদ্রলোক। রাধারানী বলল, 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী বলল, রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখতে গিয়াছিলে কেন? তখন কথায় কথায় মিষ্টি মিষ্টি কথাগুলো বলিয়া সেই এক পয়সায় বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার জন্যে বালিকা এই মালা গাঁথিয়া রথ ঘাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালা বিক্রয় হয় নাই। এতক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুকাইতে ছিল। তখন সে বলিল, ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই, রথের হাট ভাঙিয়া গেল। এবং রাধারানী বলছে যে সে মালা বিক্রি করতে এসেছিল, কিন্তু মালা তো কেউ কিনতে পারেনি। কিন্তু মালা কেনার একটি কথা হঠাৎ করে অপরিচিত লোকটি বলে ফেললো। সে বলল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, জানি না, হয়তো নাও খুঁজতে পারে, হয়তো ওকে সেবা করার জন্য বলতে পারে। আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব, রথের হাট শীঘ্রই ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনতে পারি নাই, তুমি মালা বেচো তো আমি কিনি। তাহলে প্রশ্নটা হতে পারে, আগন্তুক ব্যক্তি কিসের জন্য রথের মালা মালা কিনতে যাচ্ছিল? উত্তর দেবে কি, বাড়িতে ঠাকুরকে পরানোর জন্য। চলো এই পর্যন্ত আপাতত আজকে থাক, একটি পর্ব, কেননা আমাদের তো আগাতে হবে, আমরা একেবারে তাড়াহুড়ো করে কিন্তু আমরা আগাতে পারবো না। এই যে পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যে কথাগুলো বলেছি,
এবং যে সমস্ত তাত্ত্বিক আলাপ আলোচনা প্রথম ক্লাসের মধ্যে দিয়ে হয়েছে, সেই তাত্ত্বিক আলাপ আলোচনা এবং টেক্সট বুক যতটা আমাদের কাছে অ্যানালাইসিস করা হয়েছে, আমরা ততটুকু কিন্তু বুঝবো। বোঝার পরে বাকি অংশের দিকে আমরা অপেক্ষা করে থাকবো পরবর্তী ক্লাসের জন্য। পরবর্তী ক্লাসটি হয়তো আমরা যখনই পাবো সেটা পরের ব্যাপার, কিন্তু তার আগে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে যেমন করে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়াশোনাটা চালাচ্ছি, ঠিক তেমন করে কিন্তু চলবে, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু আপাতত তোমরা ভিডিওতে যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসের দিকে নজরদারি করো। প্রথম ক্লাস আজকে হলো রাধারানীর ক্লাস নম্বর 1, পরের দিনকে রাধারানীর ক্লাস নম্বর 2 হবে। সেই 2 নম্বর ক্লাসের মধ্যে দিয়ে আমরা রাধারানীর বাকি অংশটিকে আমরা আলাপ আলোচনা করব। আপাতত বাড়িতে থাকো, সুস্থই থাকো সবাই। ধন্যবাদ সবাইকে তোমাদের।